হাই, আমি দিহান। ঈশান উল্টো হয়ে বসেছিল। দিহান ভেবেছে উষসী বুঝি সেই মেয়ে। মেয়েটাকে দূর থেকে লক্ষ্য করেছিল। উষসীর সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিল যে ওর উল্টো পাশে যে একটা ছেলে বসে আছে সেটা লক্ষ্য করেনি। ঈশান তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলল, হাই, আই অ্যাম ঈশিতা। বন্ধুকে দেখে ঝটকা খেলো দিহান। ভ্রু ক্রুসকে বলল, তুই? ঈশান দাঁত কেলিয়ে হাসছে। দিহানের মুখটা শুকনো লাগছে। এদিকে উষসীর ব্যাপারটা আর মজা লাগছে না। ও বুঝলো এখানে আসাটাই ঠিক হয়নি। ভেতরে ভেতরে হতাশ হলো মেয়েটি। দিহান চোখ মুখ অন্ধকার করে বলল, মানে কি? তুই এখানে কি করছিস ঈশিতা? তোর সাথে ডেট করতে আসছি। এর মানে এতদিন তুই মানে ঈশিতা? আমার সব গুলিয়ে যাচ্ছে। ইয়েস ব্রো, তোমার সাথে প্রেম করতে এসেছি ফেক আইডি থেকে। দিহান ভেতরে ভেতরে বেশ রেগে গিয়েছে, তবে সামনে থাকা মেয়েটির সামনে রাগ প্রকাশ করতে পারছে না। ও বলল, ভালোই, এটা কোনো কাজ করলি? আরে ভাই সিল্ড, বন্ধুরা মজা করবে না তো কে করবে? যাই হোক, ওকে। উষসীকে দেখিয়ে বলল দিহান। ঈশান হেসে বলল, ও আমার বন্ধু, নাম উষসী। উষসী একটু হাসার চেষ্টা করলো। দিহান হাই হ্যালো করলো। উষসীও জবাব দিল। ঈশানকে দেখে মনে হচ্ছে আরো অনেকটা সময় থাকতে চায়, কিন্তু উষসীর যে ভালো লাগছে না। ও বলল, ঈশান, কুকুর ক্ষুধা লেগেছে, এখনই ফিরতে হবে। কপিটা খেয়ে যাই। ঠিক আছে। উষসী ভেতরে ভেতরে দ্বিধাবোধ করছিল, কিন্তু সরাসরি কিছু তো বলতে পারে না। দিহান আর ঈশান বেশ গল্প জুড়ে দিয়েছে। এর মধ্যে উষসী চুপ। তার কিছু বলার নেই। সে পুরো বিষয়টা যেভাবে এনজয় করার কথা ভেবেছিল, ঘটনা ঘটার পর মনে হলো তার ভাবনাটা ভুল ছিল। আসলে এরকম ঘটনায় বন্ধুরা কেবল মজা করতে পারে। হুট করে চলে আসা কেউ এনজয় তো দূর, বরং অস্বস্তি অনুভব করে। 1 ঘন্টার আশেপাশে ঘুরে ফিরেছে উষসী আর ঈশান, তাই বাড়ির কেউই সেভাবে বুঝতে পারেনি। কোকোর জন্য খাবার রেডি করতে গিয়ে দেখা গেল এরা এক গাদা জিনিস নিয়ে বাড়ি ফিরেছে। উষসীকে দেখে বলল, ছোঁয়াপুকে আশেপাশে দেখেছো? কিশোরী নিজেই ফিরল 10 মিনিট হলো। ও তো জানে না, তাই মাথা নাড়িয়ে বলল, আমি তো দেখিনি। বোধহয় আশেপাশে নেই। যাই হোক, আমি এগুলো লুকিয়ে রাখি, তুমি একটু খেয়াল রেখো এখানে ছোঁয়াপু আসে কি না। আসলে কোনোভাবে আমাকে বুঝিয়ে দিও। উষসী সায় জানায়। এরা চলে যায় নিচতলারই একটা ঘরে। ওখানে সবকিছু গুছিয়ে রেখে এসে বলে, পুরো ক্লান্ত হয়ে গেছি, আমরা 10টার পর থেকে সাজানো শুরু করব। তুমি একটা হেল্প করবে? কি? ওই সময়টাই ছোঁয়াপুকে ব্যস্ত রাখতে পারবে? কিভাবে? যে কোনো ভাবে, মানে ছোঁয়াপু যেন ঘর থেকে না বের হতে পারে, ওর বন্ধুরাও তো আসবে, ধরা পড়ে গেলে সমস্যা। উষসী কথাটা বুঝতে পেরে সায় জানালো। সে ঠিক করলো 10টার দিকে ছোঁয়াকে বলবে সে মুভি দেখতে চায়। দুজন মিলে মুভি দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে যাবে। যেমন ভাবনা তেমনই কাজ। রাতের খাবার খাওয়া হলো 9টার দিকে। সুযোগ বুঝে মুভি দেখার কথাটা জানিয়ে দিল উষসী। ছোঁয়াও সায় জানালো। এদিকে 10টার কিছু সময় পরেই ছোঁয়ার বন্ধুরা চলে এলো। এরা সবাইকে নিয়ে ছাদে এসেছে। আগে থেকে বাড়ির সবাইকে জানানো হয়েছে। তারা বলেছে ছাদে আসবে না, ছেলেমেয়েরা মজা করতে চায়, করুক না হয়। এরা সুন্দর মতন সমস্ত জিনিস নিয়ে এলো। সবাই যে যার মতন কাজ করছে। রাতুলকে বেলুন লাগানোর কাজ দেওয়া হয়েছে। দুপুর থেকে কেনাকাটা করেও ওরা যে ভুল করেছে সেটা হলো কোনো পাম্পার কিনেনি। এখন মুখ দিয়ে বেলুন ফোলাতে হচ্ছে। রাতুল কপট রাগ দেখানোর মতন করে বলল, চিনলাম, সবাই আমাকে কঠিন কাজ দিয়ে নিজেরাই চিল করো, মনে রাখলাম সব। রিতা বলল, দোস্ত, আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র বেডা ছেলে তুই, একটু আধটু তো কাজ করতেই হবে, তাই না? আগে জানলে তোদের সাথে ফ্রেন্ডশিপই করতাম না। রাগ করিস না, অর্ধেক তো ফুলিয়েই ফেলেছিস। ভাই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। 100 বেলুন ফোলানো মোটেও সহজ নয়। তিশা টেবিলে ডেকোরেশনের কাজ করছিল।
ও এসে রাতুলকে সাহায্য করতে লাগলো। এবার রাতুল মুখ ফুলিয়ে বলল। বন্ধু হলে তিশার মতন হওয়া উচিত, রিতা একটা বেয়াদ্দব। রিতা এবার ভেঙচি কাটলো, বলল। হ্যাঁ, যখন তুমি একসাথে 3টে রিলেশন করতে যে কট খাও, তখন তো রিতাই সব সামলে দেয়, সেগুলো ভুলে গেলা? এ কথায় রাতুলের মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেল। এর কারণ এরা। মেয়েটা তাকে কি ভাবলো? লজ্জা, ছি। রাতুলের ইচ্ছে করলো রিতার গালটা লাল করে দিতে, তবে স্বাভাবিকভাবেই সেটি করতে পারল না। নিজের জন্মদিন নিয়ে খুব বেশি আশা নেই ছোঁয়ার। প্রতিবারই বড় করে অনুষ্ঠান হয়, অনেক অনেক উপহার আসে, কেক কাটা হয়, একরকম সেলিব্রেশনে মেয়েটা বিরক্তই। তবু কোথাও একটা নিজের জন্মদিনটা স্মরণ হয়ে যায়। ওরা এখন যে মুভিটা দেখছে তার নাম আফটার উই কলিডেড। এভারেজ একটা মুভি, দেখে খারাপ লাগেনি। মুভি শেষ হওয়ার পর উষসী দেখল 12টা বাজতে আরও কিছু সময় বাকি আছে। এখন এই ছোঁয়াকে একা ছাড়া যাবে না, তাই আরও কিছু সময় ছোঁয়ার কাছেই থেকে গেল। 12টা বাজার 10 মিনিট আগে উষসী বলল। অনেক রাত হয়েছে, আমি তাহলে যাই। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কোকোর গায়ে হাত বুলিয়ে দিল ছোঁয়া। উষসী একটু হেসে কক্ষ থেকে প্রস্থান করলো। ও আসতেই ছোঁয়া অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর 12টা বাজবে। বাসার সবাই উইশ করবে, তারপরে ঘুমাবে ছোঁয়া। সব কেমন আশ্চর্য লাগছে। ছোঁয়ার হৃদয় কুঁচকে গেল। 12টা বেজে আরও 5 মিনিট হয়ে গেল, অথচ কেউ তাকে উইশ করল না। বড়রা না হয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাকিরা, তারা উইশ করলো না। ব্যাপারটা ভালো লাগছে না। ছোঁয়া ঠোঁট কামড়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ল। সমস্ত বাড়ি অন্ধকার, সবাই সত্যি ঘুমিয়ে পড়েছে নাকি? ছোঁয়া হতাশ হয়ে করিডোর থেকে ফিরে যাচ্ছিল। নিজের ঘরের দরজাটা খুলতে যাবে, অমনি সমস্ত বাড়ির আলো জ্বলে উঠল। হঠাৎ এমনটা হওয়ার চমকালো যুবতী। তার থেকেও বেশি চমকালো যখন তার বন্ধুদের দেখতে পেল। তৃষা আর রিতাকে দেখে ছোঁয়ার কান্না চলে এসেছে। কখনো বন্ধুদের এভাবে পাওয়া হয়নি। আয়োজন করে জন্মদিন পালন করে এসেছে, বন্ধুদের সময় দিতেও পারেনি। বন্ধুরা এগিয়ে এসে জড়িয়ে ধরল ছোঁয়াকে, তারপর একসাথে বলল, শুভ জন্মদিন। মেয়েটা এবার যেন অনেক কিছুই বুঝতে পারছিল। বাড়ির ছোট সদস্যরাও আছে, লাবণ্যপু, এরা, উষসী, এমনকি অভি ভাইয়াও। সবাই ছোঁয়াকে উইশ করলো। ছোঁয়া বিনিময়ের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল। ঠিক সে সময়ে সিঁড়ি দিয়ে উঠে এলো রাতুল, হাতে অর্কিড। ফুলগুলো অর্ডার করে আনাতে হয়েছে, মাত্রই ডেলিভারি দিল। রাতুল একটু মন খারাপের মতন করে বলল, ভালো, সবাই আমাকে রেখে উইশ করে ফেলেছে। ছোঁয়া এবার হেসে ফেলল। রাতুল ওর কাছে এসে বলল, শুভ জন্মদিন ছোঁয়া সুন্দরী। ও না না, এখন তো তুই আর সুন্দরী নেই, তোর তো 20 হয়ে গেছে, মানে বুড়ি হয়ে গেছিস। এ কথায় সবাই হেসে ফেলল। ছোঁয়ার রাগ দেখানোর মতন করে রাতুলের গায়ে ঈষৎ চড় মেরে বলল, বেয়াদব। রাতুল হাসল, হেসে ছোঁয়ার দিকে ফুলগুলো বাড়িয়ে দিল। চেঁচামেচি শুনে চলে এসেছিল ঈশানও। এসে দেখলো এই কাণ্ড। ওর বিরক্তি লাগছে। একটা মানুষের জন্মদিনে এভাবে উদযাপনের কোনো মানে নেই। ওর মনে হয় একটা জন্মদিন আসা মানে জীবন থেকে একটা বছর চলে যাওয়া। এই সময়গুলো চাইলেও আর ফেরানো সম্ভব না। তাই জন্মদিনের উদযাপন না করে বরং শোক পালন করা উচিত। অথচ এরা কিনা হই হুল্লোড় করছে। অনেক রাত করে ঘুমিয়েছে সবাই। ছোঁয়া জোর করে রিতা আর তৃষাকে রেখে দিয়েছে, তবে রাতুল থাকেনি। সে সবাইকে নিয়ে এসেছিল, কেক কাটিংয়ের পরই চলে গিয়েছে। জানিয়েছি সন্ধ্যার অনুষ্ঠানে আসবে। আজকের সকালটা ছোঁয়ার জন্য ভীষণ স্পেশাল। 3 বান্ধবী একসাথে ঘুমিয়েছে, এই প্রথম এমনটা ঘটল। ছোঁয়া ঘুম থেকে উঠে দেখলো বন্ধুরা ঘুমে কাহিল। ও আর ডাকলো না, ভাবলো নিজ হাতে কফি খাওয়ানো যাক। কফি আনতে গিয়ে আরেক বিপত্তি ঘটল। ঈশানের মুখোমুখি পড়তে হলো। দুজন দুজনের প্রতি বিতৃষ্ণা নিয়ে তাকালো, তারপরে পাশ কাটিয়ে চলে গেল। ঈশানের রাগ শুধুই বাড়ছে।
এই মেয়েটা সেদিন অনেক বেশি বলে ফেলেছে। ছোঁয়া কফি নিয়ে এসে দুই বান্ধবীকে ডেকে তুলল। ওরা তখনও ঘুমে ঢুলছে। অতি উত্তেজনায় ছোঁয়ার ঘুম ভাঙলেও এদের ভাঙেনি, তবু উঠতে হলো। ফ্রেশ হয়ে এসে ওরা কফি খেতে খেতে রাতুলকে ভিডিও কল দিল। রাতুল ঠোঁট কামড়ে বলল, ভালোই, আমাকে রেখেই কফি খাওয়া হচ্ছে। রিতা বলল, দোস্ত, তুই মিস করলি, এটা আমাদের ছোয়া বাবুর হাতের স্পেশাল কফি। এটা ঠিক না ছোঁয়া, তুই এটা করতে পারলি? রাহুল যদিও ঢং করে বলল, তবু ছোঁয়া হেসে বলল, তুই এলে আরেকটু কফি বানিয়ে দিব। এই না হলে আমার দোস্ত, লাভ ইউ। ওদের কথোপকথন চলতে লাগলো। বন্ধু মহলে রাতুলকে সবাই বেস্ট ফ্রেন্ড মানে। ছেলেটা বাকিদের থেকে ভীষণ আলাদা। উষসী আজ আবার বাগানে গিয়েছে, সাথে আছে কোকো। বাগানের সেই ঘাস লাগানো অংশটাই শুয়ে আছে। অভি তার বারান্দা থেকে দৃশ্যটি দেখছিল। এতদিন কেমন একটা দৃষ্টিতে লাগলেও আজ তেমন লাগছে না। মেয়েটার বাদামি চুলগুলো সূর্যের আলো পেয়ে চিকচিক করছে। শীতরঙ্গা মুখটা কিছুটা হলদে দেখাচ্ছে। অভি নেমে এসে বাগানে এলো। উষসী তখনও ঘাসের উপর শুয়ে, পাশে খেলছে কোকো, আর কিশোরী আকাশ দেখছে। উষসী, অভির কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো বাদামি চুলের মেয়েটি। বলিষ্ঠ দেহের লম্বা আকৃতির অভিরাজ, কিশোরীর ভাষায় রাগী ছেলে। তাকে দেখতে পেয়েও উঠে বসলো। নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। আমি আশায় বিরক্ত হলে? না, বিরক্ত হইনি। অভি ওর থেকে কিছুটা দূরত্ব রেখে ঘাসের উপর বসলো। কচি নরম ঘাস, দেখতে ভালো লাগছে। বইগুলো পড়ার চেষ্টা করছি। খুব বেশি অসুবিধা হচ্ছে? না, যেগুলো বুঝতে পারি না গুগল করে দেখে নিই। কাহিনী কেমন? খুবই ভালো, বাংলাদেশের সংস্কৃতি বুঝতে পারছি। থ্যাংক ইউ। অভি কেবল ঠোঁট প্রসারিত করলো। তারপর কিছু সময় নীরবতা। কিশোরী দু হাতে কোকোকে তুলে নিয়ে বলল, নেক্সট মান্থে আমরা স্লোভেনিয়ার ফিরে যাব। অভি একটু অন্য মনস্ক ছিল। কিশোরীর কথা কর্ণপাত হলেও বুঝতে পারেনি, তাই প্রশ্ন নিয়ে তাকালো। সকালে পাপা বলছিল কাজ প্রায় শেষের দিকে, আর বোধহয় 1 সপ্তাহ। অভি কোনো উত্তর দিল না। তার ভিতর থেকে কেমন একটা মনতা ভেসে বেড়াচ্ছে। উষসী বলল, বাংলাদেশ আমার মনে থেকে যাবে। এবার অভি হাসলো, বলল, কখনো সুযোগ হলে আবার আসবে হয়তো। দুজন খানিকক্ষণ চুপ করে রইল। উষসী তার নিজের থেকে প্রায় 12 বছরের বড় একজনের সাথে বসে আছে, কথা বলছে সমবয়সীদের মতন। ব্যাপারটা অনেকটা অস্বাভাবিক আবার স্বাভাবিক। এক পর্যায়ে অভি বলল, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। তুমি এখানে ঘাসের উপর শুয়েছিলে কেন? দেখছিলাম কি? আকাশ, আকাশের বিশালতা। মানুষের জীবন আকাশের মতন বিশাল নয় বোধহয়। অভি কি বলবে বুঝতে পারছে না। হুট করে মনে হচ্ছে উষসী 16 বছরের কোনো কিশোরী নয়, আরও বড় কেউ, যে কিনা জীবনটাকে অনেক বেশি চিনেছে। দুপুরের দিকে রিতা আর তিশা চলে গিয়েছিল, তারা এখনও আসেনি। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। ছোঁয়া সবাইকে কল করে মাথা খারাপ করে দিচ্ছে। ওরা জানিয়েছে কাছেই চলে এসেছে। ছোঁয়া আজ লাল রঙের একটা পোশাক পরেছে, এটা বাবা এনে দিয়েছেন। তাছাড়াও আজ অনেক উপহার পেয়েছে সে। এই প্রথম জন্মদিন নিয়ে এত ভালো লাগা কাজ করছে ওর। জন্মদিন উপলক্ষে পুরো বাড়ি মেহমানে ভরপুর। ছোঁয়ার মামা বাড়ি থেকেও লোকজন এসেছেন। ছোঁয়ার এক মামাতো ভাই আছে, নাম অলোক। সে এবার বিদেশ থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করলো, বেশ মেধাবী। ছোঁয়ার জন্য একটা ঘড়ি এনেছে, কাস্টমাইজ করে বানানো, যেখানে মেয়েটির ছোটবেলার একটা ছবি আছে। সে ভেঙচি কাটছে। ছবিটা দেখে ছোঁয়ার হাসি পেল। সে সাথে ভালো লাগা কাজ করছে। ও সঙ্গে সঙ্গে ঘড়িটা পরে নিয়ে বলল, থ্যাংক ইউ। তুমি এই ছবিটা এখনো রেখে দিয়েছো? রাখবা না? এটা কতটা স্পেশাল বলো তো? কৃতজ্ঞতায় হাসলো ছোঁয়া। সন্ধ্যা 7টায় ছোঁয়ার বন্ধুরা চলে এলো। রাতুল সাদা রঙের একটা ব্লেজার পরেছে। ছোঁয়া মজা করে বলল,
পিঙ্ক কালারের ব্লেজার পরে আসবি না? সাদা পরেছিস কেন? বেশি কথা বলিস না, সাদাতেই আমাকে বেশি মানায়। যাই হোক, একটা জিনিস এনশিওর কর। সবাই প্রশ্ন নিয়ে তাকালো। রাতুল মিনমিনে সুরে বলল। ডু আই লুক হট? রাতুলের প্রশ্ন শুনে সবাই একযোগে বলল। সুপার হট। কানে হাত চেপে ধরল রাতুল, মুখে বলল। মেয়ে পড়বে? আবার সবাই একসাথে বলে উঠল। 100 বার পড়বে। পুরো পার্টিতে ঈশানী বোধ হয় সব থেকে বিরক্ত। সে যা দেখতে চায় না তাও চোখের সামনে ঘুরঘুর করছে। ছোঁয়া আর তার বন্ধুদের অতি মাতামাতি ওর ভালো লাগছিল না। ও এসেছিল একটু মাথা ঠান্ডা করতে, আইসক্রিম খেতে। সেখানে এসে বাঁধে আরেক বিপত্তি। লিসা আগে থেকে উপস্থিত। ঈশানের চোখ বড় বড় হয়ে যায়, মুখে আওড়ায়। ও মাই গড! উশসীর বরাবরের মতনে হাঁটু সমান ফ্রো পড়েছে। তার এই লুকটা কেন যেন অতিরিক্ত সুন্দর লাগে। ফর্সা পাঁচুকুল পায়রার পালকের মতন দেখায়। হালকা সাজে শ্বেতরঙা মুখটা সাদা পদ্মের অনুরূপ ঠেকে। বাদামি রঙা চুলগুলো এক হাতে গুছিয়ে নিয়ে কিশোরী ডাকে। ঈশান। ঈশান কোনো মতে লিসার থেকে পালিয়ে বাঁচছিল। লিসাকে এখানে একদমই আশা করেনি সে। মেয়েটার সাথে বিব্রতকর একটা সম্পর্ক রয়েছে। উশসীর ডাক পেয়ে ঘুরে তাকালো যুবকটি। কিশোরী কিছুটা ছুটে এসে বলল। ঈশান, তুমি কি মিস্টার রাগীকে দেখেছো? বলতে পারবে সে এখন কোথায়? অভিকে এই মুহূর্তে দেখেনি ঈশান। দেখে থাকলেও মনে পড়ছে না। ও নাকচ করে পালিয়ে গেল। উশসী একটু বিপাকেও পড়েছে। ঠিক তখনই নজরে এলো লাবণ্যকে। মেয়েটা পুলের কাছ থেকে হেঁটে এদিকেই আছে। কিশোরী ওর কাছে গেল, তারপর বলল। লাবণ্যপু, মিস্টার রাগীকে দেখেছো? এই নামের কথা জেনেছে লাবণ্য। কোথায় কোথায় ঈশানী বলেছিল। ও হেসে বলল। ওই যে ওই দিকটাই। একটি পুরুষ অবয়ব দেখা যাচ্ছে, হাতে ফোন। উশসী সেদিকেই এগিয়ে গেল। অভি যেন না চাইতেও কিশোরীর উপস্থিতি অনুভব করতে পারছিল। তাই তো কল রেখে ঘুরে তাকালো। উশসীর সাথে দৃষ্টির বিনিময় ঘটল। শুরুতেই নজরে এলো কিশোরীর বাদামি মসৃণ চুলগুলো। পাপা মম এখনো আসেনি, তাদের খবর দিতে পারবেন? উশসীকে ভীষণ অসহায় দেখাচ্ছে। অভি মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ কাউকে একটা কল করলো। কিছু সময় কথা বলে বলল। মিটিং চলছে, চলে আসবে। ফোন সাইলেন্ট, তাই হয়তো তোমার কল দেখতে পাইনি। উশসী সায় জানায়। তার মমো পাপা দ্রুত কাজ শেষ করতে চাইছে, সেজন্যই আজকে অনুষ্ঠানেও সময় মতো আসতে পারছে না। এত তাড়াহুড়া দেখে উশসীর ভালো লাগছে না। হুট করে স্লোভেনিয়ায় ফিরে যাবার জন্য তারা পাগল হয়ে গেছে। বিষয়টা যন্ত্রণার। বাংলাদেশকে ভীষণ মনে ধরেছে এই কিশোরীর। উশসী, ডাকলো অভিরাজ। কিশোরী পুরুষটির উপর ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করলো। কালো রঙের পোশাকে অভিকে দারুণ সুন্দর লাগছে। চলো কেক কাটিং শুরু হবে। উশসী সায় জানিয়ে এগোতে লাগলো। ওর সাথেই ছিল কোকো। সে এখন অভির পায়ের কাছে এসে পৌঁছেছে, যার অর্থ কোলে আসতে চাওয়া। অভি সেটা খুব করে বুঝতে পারে, তাই তো কোকোকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। এদিকে উশসীর মনটা খারাপ, যেন বিষণ্ণতার পালকে আটকে গেছে সে। তোমাকে বিষণ্ণ লাগছে, কিছু হয়েছে? অভির প্রশ্ন। উশসী বিচলিত বোধ করে না। ও বরং শান্ত সুরেই বলে। না, মম পাপার কথাই ভাবছিলাম। স্লোভেনিয়ায় ফিরে গিয়ে কি করবে? 11-এ অ্যাডমিট হব, কোকোর সাথে খেলবো, নোবেল পড়বো, আর কিছু মাথায় আসছে না। অভি কিছু বলে না, চুপ হয়ে যায়। মেয়েটার মন খারাপের কারণ খুঁজতে থাকে, কিন্তু অর্ধ বিদেশি এই কিশোরীর মনের রহস্য বোঝার সাধ্য আছে কি তার? কেক কাটার অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এখন ডিনারের পালা। ঈশান নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু লিসার মুখোমুখি পড়তেই হলো। না চাইলেও ঠোঁট দুটো প্রসারিত করে শুধালো। কেমন আছো? লিসা মাথা দুলিয়ে বলল, ভালো। তারপর কিছু সময় নীরবতা। দুজনেই চুপ। লিসা এবার সংকোচ কাটিয়ে শুধালো, আপনি কেমন আছেন? ভালো। তুমি তোমার আপুর সাথে এসেছো? হ্যাঁ,
আপনি কিভাবে জানলেন? সোয়া বলেছিল, যাই হোক পার্টি এনজয় করো, আমি আছি। এক প্রকার পালিয়ে গেল ঈশান। সেদিকে তাকিয়ে লিসার মনটা বিষিয়ে গেল। তার হৃদয়ের অনুভূতি এখনো তাজা, অস্বীকার করার কোনো উপায় নেই। উশুসি তার মা বাবার সাথে খাবার খেয়ে উঠেছে। সাবরিয়া বললেন, উশুসি, তোমার কি এখানে থাকতে বোরিং লাগছে? না, সবাই তো খুব ভালো। তাহলে ঠিক আছে, তোমাকে নিয়ে চিন্তা লাগে। উশুসি একটু মৌন থেকে শুধায়, আমরা খুব দ্রুত স্লোভেনিয়ায় ফিরে যাব, তাই না? কাজগুলো শেষ হলেই চলে যাব। তার আগে আমাদের কথা ছিল তোমার বাসায় নিয়ে যাবে, সেটা কি হলো? সাবরিয়া কেমন একটা গুমুট হয়ে যান। তার বাসা বলতে একটা সংস্থার কথা বলা হয়েছে, যারা এতিম মেয়ে শিশুদের দেখাশোনা করে, সেখানেই তো তার বেড়ে ওঠা। 18 বসন্ত পার করা। সাবরিয়া জবাব না দিয়ে এলানের দিকে চাইলেন। এলান সায় জানাতে বললেন, অবশ্যই যাব আমরা। উশুসির মনটা এবার কিছুটা ভালো হয়ে গেল। মায়ের কাছে মায়ের বাড়ির কথা অনেকবার শুনেছে। তখন থেকে মনে হতো, ইস, একবার যদি সেখানে যাওয়া যেত। ঈশান ভেবেছিল ছোঁয়াকে উইশ করবে না, পরে কি ভেবে যেন মনটা পরিবর্তন করলো। ছোঁয়া মাত্রই খাবার খেয়ে উঠেছে। ঈশান দাঁড়িয়েছিল, ওকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিল। তবে ঈশান ডেকে উঠল। শোন। ছোঁয়ার পা থেমে গেল। ও না তাকিয়েই বলল, সুপার হট। ঈশানের মাঝে একটু দমনা দেখা যাচ্ছে। ও সংকোচটা কাটিয়ে বলল, শুভ জন্মদিন। ছোঁয়া জবাবহীন। তার ভেতর থেকে ভাষা আসছে না। এবার ঈশান কাছে এগিয়ে এলো। লাল রঙের পোশাকে ছোঁয়াকে পরীর মতন লাগছে। ওর প্রশংসা না করে পারল না। সুন্দর লাগছে। ছোঁয়ার বিস্ময় তখনও কাটেনি। ও ঘোরে ডুবে গিয়েছিল। ঘোর ভেঙে বলল, এখন ঢং করার প্রয়োজন নেই। তোর মনে হচ্ছে আমি ঢং করলাম? তো ঢং না? না, মোটেও ঢং না, আমি সত্যিটাই বললাম। তবে সেদিন কি বলেছিলে? সেদিনও সত্যিটাই বলেছিলাম। আমার মনে হয়েছিল তোকে অন্য রঙে বেশি ভালো দেখাবে। আমি তোকে কষ্ট দিয়ে কিছু বলিনি। কিন্তু আমি যে কষ্ট পেলাম। আচ্ছা, সেটার জন্য সরি। ছোঁয়া কিছু বলে না, চুপ করে থাকে। ঈশান এবার ঠোঁট কামড়ে বলে, এই জন্য বলি, মেয়ে মানুষকে তেল দিতে নেই, তারা তেলের মর্ম বোঝে না, শুধুই লস। এবার ছোঁয়া রেগে গেল। একই সাথে ওর কান্না পেয়ে গেল। ঈশান আরও একবার বিরক্ত হলো, মুখে বলল, সিসকাদুনি কোথাকার। লাবণ্যর জীবনের ফের ব্যস্ততা এসে ধরা দিয়েছে। সকাল সকাল বের হয়েছে সে। আজ রাস্তায় ভীষণ জ্যাম। কোনো এক রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। তাদের এই কর্মসূচির কারণে ভোগান্তি সাধারণ জনগণের। লাবণ্য বসে থেকে বিরক্ত। এভাবে আর কতক্ষণ? প্রায় 1 ঘন্টা হতে চলল। হসপিটালও বেশি দূরে নয়, 1 কিলোমিটারের মতন। লাবণ্য এবার না পেরে বলে উঠল, ড্রাইভার আঙ্কেল, আপনি দেখেন গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া যায় কি না। আমি হেঁটেই চলে যাচ্ছি। ম্যাডাম, হেঁটে যাওয়া রিস্ক। কিছু করার নাই, ঝুঁকি নিয়ে যেতে হবে। স্যার শুনলে রাগ করবেন। স্যার বলতে আসাদ সাহেবকে বুঝিয়েছেন ড্রাইভার। ভদ্রলোকের নির্দেশ আছে লাবণ্যকে নিরাপদের সাথে পৌঁছে দেওয়ার। অসুস্থতার পর থেকে তাকে ড্রাইভিং করতেও দেওয়া হচ্ছে না। লাবণ্য আরও 5 মিনিট অপেক্ষা করল। না, সামনের জ্যাম কাটছে না। তারা স্লোগানের ব্যস্ত। এবার লাবণ্য আর বসে থাকলো না, গাড়ি থেকে নেমে গেল। ড্রাইভার পড়লেন বিপাকে। তার চোখ মুখ শুকনো হয়ে গেল। লাবণ্য দেখল সামনে ভীষণ জটলা। দলের নামে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে। ও যতটা সম্ভব নিজেকে নিরাপদে রেখে চলতে লাগলো। অর্ধেকটা পথ যেতে কিছু মানুষের ধাক্কায় পড়ে যেতে নিচ্ছিল। নিজেকে বাঁচাতে রাস্তার পাশে থাকা ব্যারিকেডের মতন কিছু একটা ধরল। ফলশ্রুতিতে পড়ে গেল না, তবে ধারালো অংশের সাথে হাত লেগে বেশ খানিক কেটে গেল। রক্তে পুরো হাত একাকার। যন্ত্রণায় ওর চোখ দুটো বুজে যায়। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজের যন্ত্রণা সামাল দিল। তারপরে ব্যাগ থেকে তুলো বের করে কাটা স্থান চেপে ধরল। এতে করে রক্ত পড়া বন্ধ হলো। লাবণ্য যখন পৌঁছালো,
নাফিস তখন ওয়ার্ডের রোগী দেখে বের হয়েছে। কাছে এসে বলল, আজ একটু লেট করে ফেলেছেন লাবণ্য। রাস্তায় প্রচণ্ড জ্যাম, অবস্থা ভালো না। ঘটনা কিছু শুনেছিলাম, ব্যস্ততায় পুরো খোঁজ নিতে পারিনি এখন। বলতে গিয়ে নাফিসের চোখ পড়ল লাবণ্যর বাঁ হাতে, যেখানে তুলো চেপে ধরে আছে, তবে তুলো ভেদ করে লাল তরল দেখা যাচ্ছে। নাফিস ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, হাতে কি হয়েছে? নাফিস চট করে লাবণ্যর হাতখানা তুলে ধরল। তুলো সরিয়ে দিতেই কাটা অংশটা দৃশ্যমান হলো। কতটা কেটেছে? কিভাবে হলো? বললাম না রাস্তার অবস্থা ভালো নয়, ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিলাম, আর তখনই। লাবণ্যের মুখের কথা কেড়ে নিয়ে নাফিস শুধালো, আপনি হেঁটে এসেছেন নাকি? জি। এভাবে রিস্ক নিয়ে আসতে গেলেন কেন? দ্রুত ব্যান্ডেজ করতে হবে। আসুন, কি যে করেন। নাফিসের পিছু পিছু গেল লাবণ্য। তুলো আর স্যাভলন দিয়ে শুরুতেই কাটা স্থানটা পরিষ্কার করে দিল। লাবণ্য হেসে বলল, এটা আমি নিজেই পারতাম। পারতেন সেটা আমিও জানি। তারপর দুজনেই চুপ। নাফিস বেশ ভালোভাবে লাবণ্যর হাতখানা ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ হয়ে গেলে লাবণ্য বলল, হাত বাড়ি বাড়ি লাগছে। ঠিক হয়ে যাবে, আপনি এখন রেস্ট করুন। না না, রেস্ট করা যাবে না। লাবণ্য কাজ পাগল মানুষ, নিজের শরীরে তোয়াক্কা নেই। নাফিসও আর আটকালো না। অবশ্য আটকালেও লাভ হতো না। এই মেয়ে কথা শুনতো নাকি? অভি আজ অফিস যায়নি, বাড়িতে বসেই কাজ করছে। উশুসি জানতো না মানুষটি বাড়িতেই আছে। ও করিডোর দিয়ে যাচ্ছিল, তখন এই মানুষটাকে নজরে এলো। ও দরজাটা ঈষৎ খুলে বলল, আসবো? উষসীর কণ্ঠে দরজার দিকে চাইল পুরুষটি। মেয়েটা আজ হলুদ রঙের একটি ফ্রক পরেছে, চুলগুলো বরাবরের মতোই খুলে রাখা। হ্যাঁ, এসো। উষসী ধীর পায়ে কক্ষে প্রবেশ করল। প্রথমবারের মতন অনুমতি নিয়ে অবির কক্ষে প্রবেশ করল সে। এর পূর্বে অনেকটা অপ্রত্যাশিত আর লুকিয়ে এসেছিল। আজ অফিসে গেলেন না? না, বাসাতে বসেই কাজ করে নিচ্ছি। তোমার কথা বলো, কি করছো? আমি তো কিছুই করছি না। কেন? কেউ তো নেই। লাবণ্যপু হসপিটালে, ঈশান অফিসে, ছোঁয়া আপু আর ইরা আপুও নেই। কোকোটাও ঘুম দিচ্ছে। রোজ কত দুষ্টুমি করে, আজকে কিছুই করছে না। কিশোরীর কথায় বোঝা যায় তার সময়টা বোরিং যাচ্ছে। অভি কাজ বন্ধ করে দিল। তারপর উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিয়ে বলল, চলো। কোথায়? ঘুরতে। ঘোরার কথা শুনে উশুসী একটু অবাগী হলো। এই মানুষটাকে রাগী অনুভূতিহীন বলেই চিনে সে। যদিও গত কয়েকদিনে ধারণা কিঞ্চিত বদলেছে, তবু মনে হলো এই মানুষটার সাথে ঘোরাঘুরি একদমই মানায় না। ও একটু অন্যমনস্ক ছিল। অভি পুনরায় বলল, কি হলো, ঘুরতে যাবে না? যাব। সময় না নিয়েই জবাব দিল কিশোরী। অভির পরনে টি শার্ট আর ট্রাউজার। বাসায় থাকলে এমন পোশাকই পরে থাকে সে। ওরা কাল বিলম্ব না করেই বেরিয়ে পড়ল। অভি তার লাল রঙের মার্সিডিজটা বের করে নিল। সার্ভিসিং করানোর পর এই গাড়িটা আর চালানো হয়নি, পড়েই ছিল। গাড়ি চলছে, তবু দুজন মানুষই চুপ। তারা কথা বলছে না। তাদের মাঝে একটা দূরত্ব রয়েছে। সেই দূরত্ব বয়সের। উশুসী খেয়াল করেছে ঈশানের সাথে সে যতটা চটপটে, অভির সাথে ততটা চটপটে হতে পারে না। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। ঈশানকে বন্ধু মানে সে, আর অভিরাজকে কি মানে? এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি হয় কিশোরীর মনে। সত্যিই তো, এতদিন ধরে একই বাসায় অবস্থান করেও অভিরাজকে কোনো সম্পর্কে বাড়তে পারেনি সে। বিষয়টা বড় বিচলিত করে দিল তাকে। ও চমকে তাকালো পুরুষটির দিকে। অভির চেহারাটা দেখলে মিশ্র একটা অনুভূতি আসে। এই অনুভূতির কোনো নাম নেই, অন্তত এই মুহূর্তে উচ্ছ্বসিত পাচ্ছে না। উষসী? মেয়েটি ভাবনায় মশগুল ছিল। তখনই ডেকে উঠল অভিরাজ। তার দৃষ্টি সামনে ছিল। ও একবার কিশোরীর পানে চাইল। বাংলাদেশে এসে কোথায় কোথায় ঘুরেছে? উষসী একটু ভাবলো মন দিয়ে। দেশে আসার পর সেভাবে কোথাও ঘোরা হয়েছে কি? হয়নি।
মম পাপা যে কাজ নিয়ে ব্যস্ত, কাজ শেষ করে এসে হয়তো একটু খাবার খেতে বের হতো, রাস্তাঘাটে ঘোরাঘুরি করত, এর বেশি তো নয়। ও একটু মন খারাপের মতন করে বলল, কোথাও যাওয়া হয়নি। কেন? মম পাপা তো ভীষণ ব্যস্ত। ও, পরের বার যখন আসবে তখন অবশ্যই ঘুরবে। কথাটা শুনে উষসীর মন খারাপ হয়ে গেল। কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর আর কখনো আসা হবে না। শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে ওরা। এখানটায় নদী রয়েছে, নদীর পাড়ে বাধাই করে সিঁড়ি তৈরি করে রাখা। উষসীর পা ভেজাতে ইচ্ছে করছে। আমরা ওখানটায় যেতে পারি? হাতের সাহায্যে নদীর পাড় দেখালো উষসী। অভি বলল, হ্যাঁ, আমি গাড়ি ঘোরাচ্ছি। ওরা কিছুটা দূরে চলে এসেছিল। অভি ইউ টার্ন নিয়ে নিল। উষসী বলল, কোকোটা থাকলে ভালো হতো। কোকোকে ছাড়া তুমি কিছুই কল্পনা করতে পারো না, তাই না? অনেকটা তেমনই, ও আমার জীবনের অংশ হয়ে গিয়েছে। ওরা নদীর পাড়ে চলে এসেছে। অভি গাড়ি থামালো। উষসী আগে ভাগেই নেমে গেল। ওর পিছন পিছন নামলো অভিও। কিশোরী কিছুটা ছুটে যাচ্ছে। পিছন থেকে অভি বলল, তুমি সাঁতার জানো তো? জানি না। দাঁড়াও, আমি এসে নেই। কিশোরী দাঁড়ায় না। নদী বৃষ্টি তার পছন্দ। ও এগিয়ে যেতে থাকে। অভি পায়ের গতি বাড়ায়। ও আস্তে আস্তে উষসী একদম নিচের সিঁড়িতে চলে এসেছে। দীর্ঘদিন পানির ওঠানামায় সিঁড়িগুলো কিছুটা পিচ্ছিল হয়ে গেছে। উষসী নিজের জুতোখানা খুলে রেখেছে। তার ফর্সা কোমল পা দুটো পানির স্পর্শে আরও বেশি সুন্দর লাগছে। হলুদ রঙের পোশাকে তাকে সূর্যমুখীর মতন লাগে। ও আরেকটু নিচে নামতে চাচ্ছিল, তবে বেশি পিচ্ছিল হতে নামতে পারছে না। অভি যেন সেটা বুঝতে পারল, তাই এগিয়ে এসে ওর পাশে দাঁড়ালো। আর একটু নিচে যাবে? হ্যাঁ। অভি তার হাতখানা বাড়িয়ে দিল। অবলম্বন পেয়ে হাতখানা লুফে নিতে ভুল করল না কিশোরী। সে দ্রুত নিচে নামতে চাচ্ছে। অভি সাবধান করতে বলল, দ্রুত নামা যাবে না, পিচ্ছিল, পড়ে যাবে। আপনাকে ধরেছি তো। আমি সহই পড়ে যাব। তাহলে তো ভালোই হয়, দুজনেই পড়ে গেলাম। পুরো মাকেই উষসীর কিশোরী মনের অনুভূতি পাওয়া যায়। এসব কিন্তু অভির মতন পরিপূর্ণ যুবকের সাথে যায় না। তবু ওর ভালো লাগলো উষসীর মনটা ভালো হয়েছে দেখে। কিশোরী শক্ত করে অভির হাতখানা ধরে আছে। অভি খেয়াল করলো মেয়েটার হাত ভীষণ নরম, তুলোর অনুরূপ। ও শুকনো একটি ঢোক গিলল। আরেকটু যাই। উষসীর হাঁটু অবধি পানি চলে এসেছে। আরেকটু গেলেই জামা ভিজে যাবে। অভি বিরোধ করে বলল, ভিজে যাবে আর যাওয়া যাবে না। এটা কোনো বিষয়ই না, ভিজবো না। কথাটা শেষ করেই উষসী নিজের জামাটা আরেকটু উঁচু করে ধরল। এতে করে মেয়েটার নারী সৌন্দর্য আরও বেশি দৃশ্যমান হয়। অভি চট করে দৃষ্টি সরিয়ে ফেলে। উষসী এক হাতে অভিকে ধরে রেখেছে, আরেক হাতে পানি স্পর্শ করে যাচ্ছে। পানিতে ঈষৎ তরঙ্গ সৃষ্টি করে, যা দেখতে ভীষণ চমৎকার। উষসী পানি স্পর্শ করতে করতে হঠাৎই খেয়াল করলো পানিতে ওদের দুজনেরই ছায়া তৈরি হয়েছে। অভিদৃষ্টি অন্য পাশে ছিল। উষসী সহসায় বলে উঠল, অভিরাজ দেখুন। পুরুষটির ভেতরে কেমন একটা তরঙ্গের সৃষ্টি হলো। উষসীর মুখে নিজের নামটি শুনে এক মুহূর্তের জন্য বিস্মিত হলো। কয়েক সেকেন্ড লাগলো নিজেকে সামলে নিতে। দেখুন, আমাদের দেখা যাচ্ছে। অভি পানির দিকে তাকালো, দেখতে পেল নিজেদের ছায়া। উষসীর ঠোঁট প্রসারিত করে রাখা। মেয়েটা এবার পানিতে স্পর্শ করলো, ফলে তাদের ছায়াটা তরঙ্গে মিশে গেল। কি অদ্ভুত, তাই না? পানিতে আমরা নিজেদের দেখতে পাই। কত বিস্ময় আছে এই পৃথিবীতে। কিশোরীর ভিতর আকাঙ্ক্ষা রয়েছে, এই পৃথিবীর বিস্ময়গুলো জানার আকাঙ্ক্ষা। নদী এক পাশ দিয়ে কচুরিপানা যাচ্ছিল, সেখানে ফুল ফুটে রয়েছে। উষসী সেটা ধরার চেষ্টা করতেই অভির হাতখানা পিছলে যাচ্ছিল। মূলত অন্য মনস্ক হয়েছিল অভিরাজ, সেজন্যই ব্যাপারটি ঘটতে যাচ্ছিল। তবে চট করে সামলে নিতে পেরেছে বিধায় মেয়েটি পানিতে পড়তে গিয়েও বেঁচে গিয়েছে। চলো ফিরে যাই, জায়গাটা পিচ্ছিল। ফুলটা নিতে চাচ্ছিলাম। অনেকটা দূরে চলে গিয়েছে, আনতে গেলে
নদীতে গোসল ছাড়া উপায় নেই। উশুসি নিজেও বুঝলো কথাটা, তাই শেষবারের মতন হাত দিয়ে পানিতে তরঙ্গ সৃষ্টি করে উঠে এলো। উশুসি না ভিজলেও ভিজে গেছে অভিরাজ। তার খেয়াল ছিল না ট্রাউজারখানা উঁচু করে ধরার। উশুসি সেটা লক্ষ্য করে বলল, ইস, আপনি তো ভিজে গেলেন। সমস্যা নেই। আমাকে বলে নিজেই ভিজে গেলেন, আমিও ভিজতাম, তাহলে তো সমান সমান হতো। তোমার ঠান্ডা লেগে যেত। কেন? এই আবহাওয়ার সাথে তুমি পরিচিত নও। তাছাড়া কথার মাঝেই ফোনটা বিপ বিপ করে বেজে উঠল। ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো অভিরাজ। দেখতে পেল লাবণ্যর নাম্বার। অবি, হসপিটালে গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল কেন? রাজনৈতিক দলের কর্মসূচি ছিল, সেখানে ঝামেলা হয়, অনেকে আহত হয়েছে। তাদের ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে নিয়ে আসা হয়। এখন আরেক দল এসে ভাঙচুর করছে, ট্রিটমেন্ট করতে দিবে না। অভির ভুরকুচকে যায়। রাজনৈতিক দলগুলোর এই একটা সমস্যা, এরা কারো যান বাঁচাতেও দিবে না। ভয় লাগছে যেভাবে চিল্লাচিল্লি করছে। তুই ভয় পাস না, সবাইকে নিয়ে সেফ জায়গায় থাক। পুলিশে ইনফর্ম করেছিস? করেছি, এক্ষুনি আসতে পারছে না, রাস্তায় বিশাল গন্ডগোল। তুই চিন্তা করিস না, আমি আসছি। লাবণ্য কিছু বলতে নিচ্ছিল, তবে অভি কল কেটে দিয়েছে। মেয়েটা আবারও কল করলো। রাস্তার যা ভয়াবহতা, অভি কিভাবে আসবে? ছেলেটাকে কল করাই ভুল হয়েছে। উশুসি ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। অভির মুখটা শুকনো আর অন্ধকার। ও বলল, কি হয়েছে? অভি চাইল উশুসিকে বাড়ি ফিরিয়ে দিতে গেলে অনেকটা সময় লাগবে, আবার সাথে রাখাও রিস্ক। ছেলেটার মাঝে একটা দোমনা সৃষ্টি হয়েছে। উশুসি তখনও উত্তরের অপেক্ষায়। অভি বলল, আমাদের এখনই যেতে হবে, লেট করা যাবে না। উশুসি আর প্রশ্ন করল না। অভির চোখে মুখে চিন্তা দেখা যাচ্ছে। এই মুহূর্তে প্রশ্ন করে মানুষটাকে বিরক্ত করার কোনো মানে নেই। অভির শর্টকাট নিয়ে এসেছে, সেই সাথে মেন রোড এড়িয়ে আসায় গন্ডগোলের তোপে পড়তে হয়নি। ও হসপিটালের এমার্জেন্সি গেট দিয়ে প্রবেশ করলো। উশুসি একটু দ্বিধায় আছে। অভি সমস্ত রাস্তায় কারো না কারোর সাথে ফোনে কথা বলেছে। মানুষটার বিচলিত ভাব দেখে কিশোরীর সাহস হয়নি কোনো কিছু জিজ্ঞাসা করার। ও অনেকটা যন্ত্রের মতন চলেছে। অভি কলের কথা শেষ করে পিছন ঘুরে তাকালো। হাত ধরো। কিশোরী একটু অবাকই হলো। সে স্বাভাবিক হওয়ার আগেই পুরুষটি ওর হাতখানা নিজের হাতের সাথে আটকে নিল। দ্রুত চলতে হবে, সামনের ফ্লোরে কিছু মানুষ ঝামেলা করছে, ওখানে গিয়ে দৌড়াতে হবে। মেয়েটি কিছু বুঝেছে কি বোঝেনি, তার বিস্ময় কাটছেই না। অভি তখনও লম্বা কদমে হেঁটে চলেছে, ফলে উশুসিকে এক প্রকার দৌড়তেই হচ্ছে। ওরা নির্দিষ্ট ফ্লোরে এসে দেখা গেল মানুষজন রীতিমতো ভাঙচুর করছে। অভির মেজাজ উষ্ণ হয়ে গেল, তবু নিজেকে সামনে বলল, এখন দৌড়াতে হবে। আরও একবার উশুসি কিছু বোঝার পূর্বে হাতে টান অনুভব হলো। অভি ছুটছে, সেই সাথে ছুটিয়ে নিয়ে যাচ্ছে উশুসিকেও। ওরা এক ছুটে 6 তলায় এসে পৌঁছালো। ওখানে সমস্ত ডাক্তাররা অবস্থান করছে। অভি আসতে দেখতে পেল লাবণ্যর চোখ মুখ অন্ধকার। সে কারো মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। লাবণ্য? কণ্ঠ পেয়ে ঘুরে চাইল লাবণ্য। অভিকে নিয়ে চিন্তায় ভেতরটা অস্থির হয়ে যাচ্ছিল। লাবণ্য এক প্রকার ছুটে এসে অভির হাতখানা চেপে ধরল। ওর চোখটা অশ্রুতে সিক্ত। ওরা অলরেডি অনেক ভাঙচুর করে ফেলেছে, বুঝতে পারছি না কি করব। লাবণ্যর এমন মুখ দেখে খারাপ লাগছে। মেয়েটার কষ্টটা বেশি, এই কারণেই বেশি কারণ হসপিটালটা অনেকটা তার ভরসায় আছে, কিন্তু সে কিছু করতে পারছে না। তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। এই বলে অভি চলে যেতে নিচ্ছিল। লাবণ্যকে আটকে দিয়ে বলল, তুই কোথাও যাবি না, ওরা পাগল হয়ে গেছে, যাকে তাকে মেরে দিবে। কিচ্ছু হবে না, তুই এখানে বস। অবি, আমি তোকে যেতে দিব না। লাবণ্য, বোঝার চেষ্টা করো। কোনো কিছু বুঝতে চাই না, তুই যাবি না। নাছোড়বান্দা যুবতী। অভি ফোঁস করে দম ফেলে। নাফিস এত সময় বসা ছিল, মাথায় তার ব্যান্ডেজ,
এগিয়ে এসে বলল, অভিরাজ, আপনি ঝোঁকের বসে যাবেন না। ওরা সত্যিই মানুষ নয়, হাতে অস্ত্রও রয়েছে। অভি ভালো মতো তাকালো। নাফিসের সাথে তার পরিচয় রয়েছে। ছেলেটার মাথায় ব্যান্ডেজ দেখে যা বোঝার বুঝে নিল ও। একটু হতাশ হয়ে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আমার এক বন্ধু পুলিশে আছে, তাকে কল করেছি, সে আসছে। পুরো সময় নীরব রইল উশসী। সবটা তার কাছে নতুন। ওর ভেতরটা কিছুমাত্র হলেও কেঁপে উঠেছে। হসপিটাল জুড়ে তখনও আর্তনাদ বিরাজমান। না জানি কত ক্ষতি করছে দুর্বৃত্তরা। অভির বন্ধুর আসতে আরও 20 মিনিট সময় লাগলো। সে এখন হসপিটালের নিচে অবস্থান করছে। খবর পেয়ে অভিরাজ সেদিকে গেল। নামতে নামতে দেখা গেল দুর্বৃত্তরা ছুটোছুটি করছে। অভির মন চাচ্ছে এগিয়ে জনকে ধরে ভীষণ কেলানি দিতে। সময় থাকলে নিশ্চয় করতো সেটা। তবে এখন নিচে পৌঁছানো প্রয়োজন। ও দ্রুত নিচে নেমে এলো। এর মধ্যে কয়েকটা ফাঁকা গুলি ছুঁড়েছে, ফলে অনেকেই ভয় পেয়ে গেছে। সায়ন্ত? নিজের নামটি শুনে ঘুরে চাইল সায়ন্ত। অভি তখনও কিছুটা দূরে। সায়ন্ত আরও একবার ফাঁকা গুলি ছুঁড়ে এগিয়ে এলো। দু বন্ধুর আলিঙ্গন ঘটল। সরি দোস্ত, আসতে লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, চারপাশের যা অবস্থা, তুই যে এসেছিস এটাই বেশি। এটা তো আমার ডিউটি। যাই হোক, আমি ফোর্স লাগিয়ে দিয়েছি, তারা সবাইকে বের করে নিচ্ছে। অভি এবার চারপাশে একটু চোখ বুলিয়ে নিল। অনেকেই ছুটোছুটি করছে, আশেপাশে বেশ ভাঙচুরও করছে। এদের সমস্যাটা বুঝি না। ঝামেলা রাজনৈতিক দলের, অথচ ভোগান্তি দিচ্ছে জনগণকে, মানে যা তা। সায়ন্ত হাসল। তাকে হাসলে বেশ সুন্দর লাগে। মুখে বলল, ক্ষমতা ভাই, সব ক্ষমতা। এই লোভে মানুষ খুন করতেও দ্বিধা তৈরি করতে পারে না। সেটাই, এরা আসলে দেশের শত্রু। ওদের কথোপকথনের মাঝেই নেমে এলো লাবণ্য ও উশসী। সায়ন্ত অভির বন্ধু হলেও আগে থেকে লাবণ্যর সাথে পরিচয় ছিল। লাবণ্যর অস্থির মুখখানা দেখে বলল, সবই ঠিক আছে, চিন্তা করো না। তুমি না আসলে বড় একটা বিপত্তি ঘটতো। এটা আমার দায়িত্ব ছিল। তবু থ্যাঙ্কস। সায়ন্ত ঠোঁট প্রসারিত করে হাসল। পর মুহূর্তেই নজরে ঠেকল বাদামি চুলের মেয়েটিকে। ও অভির দিকে তাকিয়ে শুধালো, ওকে তো চিনতে পারলাম না। অভি নজর ফিরিয়ে চাইল। যেদি মেয়েটাকে বেশ দ্বিধান্বিত লাগছে। সম্ভবত এমন আতঙ্কে আগে কখনো পড়তে হয়নি তাকে। লাবণ্য ফিরেনি, সে হসপিটালেই থেকে গেল। বেশ ভাঙচুর হলেও তারা চিকিৎসা বন্ধ করেনি। একজন ডাক্তারের প্রথম কাজ রোগীর সেবা দেওয়া। সেই রোগী ভালো নাকি খারাপ সেটার বিবেচনা পড়ে। সেজন্য তাকে রেখেই ফিরতে হলো অভিকে। এই দীর্ঘ সময়ে অভি আর উশসীর কথা হয়নি। অভি নজর ফিরিয়ে দেখল মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে, অথচ দুপুরের ওই সময়টায় কতটা চঞ্চল লাগছিল তাকে। সেটা ভেবে তার খারাপই লাগলো। মেয়েটাকে নিয়ে হসপিটাল ঝামেলা সামাল দিতে হয়েছে। ও অপরাধ বোধ থেকে ডাকলো, উশসী, তোমার মন খারাপ? না তো। চুপ করে আছো যে? যাতে আপনি বিরক্ত না হন। কথা বললে বিরক্ত হব এমন কেন মনে হলো? এই যে এত ঝামেলা গেল, তখন বাড়তি কথা শুনতে ভালো লাগতো। অভি একটু থমকালো। যেদি মেয়েটা মাঝে মাঝে তাকে অবাক করে। সত্যিই তো, উশসী যদি ঝামেলার মাঝে নানান প্রশ্ন করত, তখন অভির মাঝে বিরক্তি আসতো না? আসতো হয়তো। তাই তো উশসী চুপ হয়ে গেছে। অভি এবার হেসে বলল, এখন তো ঝামেলা শেষ, তাই কথা বললেও বিরক্ত হব না। এই পর্যায়ে কিশোরীর অধর প্রসারিত হলো। দৃষ্টি ফিরিয়ে বলল, ঠিক আছে। গোটা একটা দিন সব কেমন থমকে গিয়েছিল। হসপিটালের ক্ষয়ক্ষতি নিয়ে কান্নাকাটি করেছে লাবণ্য। অথচ মেয়েটার দোষ কোথায়? তার তো দোষ নেই, তবু সে নিজেকে দোষারোপ করছে। এই নিয়ে বাড়ির সবাই কোথাও বলেছে, তবু মেয়েটার মন খারাপ। সে এখন নিজ কক্ষে বসে আছে, বের হতে চাচ্ছে না। অভি একবার গিয়েছিল, লাবণ্য বলেছে একটু একা থাকতে চাই, তাই কোনো আলোচনা না করেই ফিরে আসতে হয়েছে। আশাদের সাথে কথা হয়েছে,
তিনি বলেছেন হসপিটালের বিষয়ে আতিফের সাথে কথা বলতে, সেই জন্যই মেজো কাকার সাথে আলোচনা করতে এসেছে অভিরাজ। আতিফ ওকে বসিয়ে রেখে বেশ কিছু ফাইলপত্র নামিয়ে আনলেন। ঈশানকে ডেকে নিলে ভালো হতো না? বলল অভি। আতিফ ও সায় জানালেন ছেলেটা কোনো কাজই করতে চায় না, এই সুযোগে যদি কিছু কাজ করানো যায়। ঈশান এলো 5 মিনিট পর। বরাবরের মতন উদাসীন দেখাচ্ছে না তাকে। বোনের কান্নাকাটি দেখেই বোধহয় একটুখানি সিরিয়াস হলো। কাজ দিলে করতে পারবি তো? আতিফের প্রশ্ন। তিনি উত্তরের জন্য তাকিয়ে। এদিকে তার ছেলে জবাবের বদলে অভিরাজের দিকে নজর ফিরিয়েছে। পারবি না? আগেরবার তো গন্ডগোল করেছিলাম। এখন সিরিয়াস হবি? তাহলে হবে। চেষ্টা করব। ঠিক আছে, বস ওখানটায়। অভিরাজের কথা মতন ঈশান বসলো। তার মাঝে সিরিয়াস একটা ভাব দেখা যাচ্ছে। আতিফ সমস্ত ফাইল একে একে ঘেটে দেখাচ্ছেন, ছোট ছোট বিষয় বুঝিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে ঈশান বলল, পুরো সমস্ত জিনিস কিনে পাঠিয়ে দিলে বাকিটা আমি সামলে দিতে পারবো। আতিফ ছেলের দিকে তাকালেন। বেশ অনেকখানি বিশ্বাস দেখাচ্ছে তার মাঝে। তবু তিনি বললেন, পরে ঝামেলা হবে না তো? এসব নিয়ে ঝামেলা হওয়ার কথা না আব্বু, আমি জাস্ট তদারকি করব, তাই না? ও ঠিক বলেছে, তুমি ভরসা রাখো চাচ্চু, ঈশান পারবে। ভাইয়ের থেকে সাপোর্ট পেয়ে ঈশানের ভেতরটা কেমন শীতল হলো। যেখানে তার নিজের বাবা দ্বিধায় ভুগছে, সেখানে কত সহজে অভি বলে দিল ঈশান পারবে। একটা কৃতজ্ঞতায় ঈশানের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। পরবর্তী 10 মিনিট সে আরও বেশি মনোযোগ দিয়ে আলোচনা করলো। সে সাথে ভেতরে ভেতরে নিজেকে শাসন করলো যাতে কোনো ভুল না হয়। ইরা আর উশসী এসেছে লাবণ্যর ঘরে। মেয়েটা জড়সড় হয়ে শুয়ে আছে, এসি চলছে, একদম হিম হয়ে আছে কক্ষটা। এরা একবার উশসীর দিকে চাইল, আবার চাইল লাবণ্যের দিকে। এই প্রথম আমার ভয় করছে, লাবণ্য আপু এতটা ভেঙে পড়েনি কখনো। উশসী এই মানুষগুলোকে খুব বেশি চেনে না, তাই হুট করে যে কোনো মন্তব্য করতে পারছে না। ডাকা ঠিক হবে? এরা প্রশ্ন নিয়ে চাইল উশসীর দিকে। ও কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, চেষ্টা করলে তো ক্ষতি নেই। সেটাই, ডাকি তাহলে। এরার 2 ঠোঁট শুকিয়ে এসেছে। ও জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। লাবণ্য অন্য পাশ হয়ে শুয়েছিল। এরা পাশে বসলো, কিন্তু উশসী আগালো না, সে দাঁড়িয়েই রইল। লাবণ্যপু, ও লাবণ্যপু, একটু ওঠো না, এভাবে শুয়ে আছো, ভালো লাগছে না দেখতে। লাবণ্যর ঘুম ভাঙল। সে পিটপিট করে চেয়ে দেখল এরার মায়ায় ভরা মুখটা। ও তো শান্ত প্রকৃতির, রাগ দেখাতে পারে না, তাই ভেতর থেকে খারাপ লাগা কাজ করলেও রাগ দেখাতে পারল না। উঠে বসলো, শরীরটা কেমন কাঁপছে। তোমার কি খুব খারাপ লাগছে? না রে, ঠিক আছে আমি। আমার তো মনে হচ্ছে না। কারণ তুই আমাকে বেশি ভালোবাসিস। এ কথা বলেই ইরার গাল টেনে দিল লাবণ্য। এতে মেটে হেসে ফেলল। হাসলো লাবণ্য। এই তো আমার মিষ্টি আপুটা। লাবণ্যকে দুহাতে আলিঙ্গন করে বলল ইরা। সত্যিই তার খারাপ লাগছিল। লাবণ্যপু যেখানে সবার সমস্যার সমাধান করে দেয়, সেখানে আজ নিজেই সমস্যার মধ্যে পড়েছে, মানসিকভাবে অসুস্থ। ঐশী। কথোপকথনের এক পর্যায়ে লাবণ্যর চোখ গিয়ে ঠেকল উশসীর দিকে। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরও একবার ডাকলো, ইরার সাথে এসেছো? হ্যাঁ বোঝাতে মাথা কাত করলো কিশোরী। লাবণ্য একটু হতাশ হওয়ায় ন্যায় শ্বাস ফেলল। ইস, একদমই খেয়াল করিনি। তুমি দাঁড়িয়ে কেন? এদিকে আসো, বসো আমার পাশে। সমস্যা নেই আপু, আমি ঠিক আছি, তোমায় দেখতে এসেছিলাম। কি এক লজ্জার কাণ্ড বলো তো, হুট করে নিজের ভেতরটা এতটা অশান্ত হয়ে যাবে বুঝতেই পারিনি। এটা স্বাভাবিক। তবু আমার আসলে নিজেকে আটকে রাখা ঠিক হয়নি। এ পর্যায়ে সবাই চুপ হয়ে গেল। ইরা বলল, এখন তো সব ঠিকঠাক, চলো তাহলে কফি খাওয়া যাক। ঠিক আছে, খাওয়া যাক। ঐশী, তুমি কি বলো? শুধালো লাবণ্য। কিশোরী কোনো ভনিতা না রেখেই বলল, আমার সমস্যা নেই, তবে কোকোকে রুমে আটকে রেখে এসেছি। তাহলে তুমি রুমে যাও, আমরা রেমন নিয়ে আসছি, ওখানেই আড্ডা হবে। উশসী সায় জানিয়ে চলে যায়। এদিকে লাবণ্যর মনটা একটু ভালো হয়েছে।
বলা বাহুল্য সে ভালো করার সর্বোচ্চ চেষ্টা করছে। ছোঁয়া ভার্সিটি থেকে মাত্রই ফিরল। কিচেন থেকে আসা রামেনের ঘ্রাণে ওর পেটের ভেতর ইঁদুরের দৌড় চলতে লাগলো। ও সোজা চলে এলো রান্নাঘরে। এসে দেখলো তার দুই বোন মিলে রামেন রান্না করছে। ছোঁয়া ঠোঁট কামড়ে বলল, বাহ, ভালোই। আমি সেদিন রামেনের কথা বললাম, তোমরা পাত্তাই দিলা না। এখন নিজেরাই রান্না করে খাও। ওর কোথায় হেসে ফেলল লাবণ্য। রামেনের জন্য বাটিগুলো নামিয়ে বলল, সমস্যা কি? আমরা কি তোকে দিব না বলেছি? সেটা বলনি, তবে নিজেদের ভাগ থেকে দিবে। এতে যদি তোমাদের অভিশাপ লেগে আমার পেট খারাপ হয়। আপু, তুমি এভাবে বলছো কেন? আমরা কি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি? ভাবতে পারিস না দেখেই তো আমাকে রেখেই রান্না করছিস। লাবণ্য রামেনের বাটিগুলো সাজিয়ে ফেলেছে। ছোঁয়া তখন কথা বলে যাচ্ছে। ও এবার বাটিগুলো তুলে নিয়ে বলল, ঐশীর রুমে আই, ওইখানে গার্লস পার্টি চলবে। কোকোটা আজকাল কোনো কথাই শুনতে চায় না, সারাক্ষণ এদিক সেদিক ঘুরতে চায়। সেজন্যই তাকে আটকে রেখে বের হয়েছিল উষসী। রুমে ফিরে দেখলো প্রাণীটা মন খারাপ করে বসে আছে। উষসী যখন হাত বাড়িয়ে ধরতে গেল, কোকো তখন মিউ করে সরে গেল। এরপর কতক্ষণ তোষামোদ করে প্রাণীটার মন ভাঙালো কিশোরী। এখন কোকোকে হাতের সাহায্যে আদর করে দিচ্ছে। লাবণ্য রুমে প্রবেশ করলো রামেনের বাটি নিয়ে। ওর পিছন পিছন এলো এরা। ভালোই তো, কোকাকে কোক আদর করা হচ্ছে। উষসী হেসে বলল, একটু আগে রাগ করেছিল, অনেক তোষামত করে রাগ ভাঙালাম। বাহ, আপনার রাগও হয় নাকি? কোকোকে হাতে তুলে নিয়ে বলল লাবণ্য। প্রাণীটা বুঝে না বুঝেই মিউ করলো। এরা বলল, রামেন খাওয়া শেষ হলে আমরা নাচ করব, কি বলো? নাচের কথায় ভ্রুকুচকে ফেলে লাবণ্য সরাসরি নাকচ করে বলল, তুই আর ছোঁয়া যে বাদর নাচ করিস, ওইসবে আমি নেই। লাবণ্যপু, এভাবে অপমান করতে নেই। তাহলে কিভাবে করব শোনা? তোমরা যখন গান ছেড়ে বাদরের মতন নাচ করো, তখন আমার শুধু হাসি পায়। পাগলের মতন গলা ছেড়ে হাসতে ইচ্ছা করে। ইরার জবাব দিতে হলো না, জবাব দিল ছোঁয়া। সে একদম রকেটের গতিতে ফ্রেশ হয়ে এসেছে। তুই নাচ না করলে আমি আর ইরা নাচ করব। আর উষসী, তুমি কি বলো? উষসী একটু দ্বিধায় পড়ল। তার কালচারে নাচ গানের আধিক্য রয়েছে, তবে এসবে কখনই সে জয়েন করেনি। সেজন্যই নাকচ করা ছাড়া আর কোনো উপায়ই রইল না। ছোঁয়া আর ইরা তুমুল নাচ করছিল, আর তাদের নাচ দেখছিল উষসী আর লাবণ্য। এক পর্যায়ে কোকো বাইরে যাওয়ার বায়না করলো। উষসী বুঝলো ওর ক্ষুধা পেয়েছে। ও কক্ষ থেকে বের হয়ে এলো। বের হয়ে কুকুর জন্য ক্যাট ফুড তৈরি করলো। কুকুর খাওয়া দাওয়া তখনও চলছে। অভি কাজে ব্যস্ত ছিল। যাওয়ার পথে দৃশ্যটি নজরে এলো। ও নিজের কক্ষে না ফিরে এলো উষসীর কাছে। কিশোরীর পুরো মনোযোগ প্রাণীটার দিকে। কোকোকে আজকাল দেখা যায় না। কণ্ঠে ফিরে চাইল উষসী। দেখতে পেল রাগে পুরুষকে। প্রাণীটার শরীরে হাত বোলাতে বোলাতেই বলল, আটকে রাখি যে। আটকে কেন রাখো? ভয় লাগে কখন কোথায় চলে যায়। অভি এবার ওর পাশে বসলো। কোকো খাবার রেখে ছেলেটার কাছে এসে ঘেঁষলো। অভিকে একটু বেশি পছন্দ করে কি? তুই নাকি দুষ্টুমি করিস কোকো? কোকো মিউ করলো। উষসী বলল, খুব বেশি দুষ্টুমি করে। কিন্তু ও তো বলল করে না। আপনি কিভাবে বুঝলেন? বুঝেছি কোনো একভাবে। এটা আমার আর কোকোর আত্মার কানেকশন, তাই না রে? আশ্চর্যের হলেও সত্য, কোকো আবার ডেকে উঠল। উষসী অভিমানের সুর টেনে বলল, বেশ ভালো। এখন আমি কেউ না। কোকো, তুই আমাকে ভুলে গেলি? এভাবে বলো না, ও আমাকে ভুলবে না, কখনোই না। হ্যাঁ, বিশ্বাস আছে। তবে আপনাকে এত পছন্দ করে কেন বলেন তো? এই প্রশ্নে পুরুষটি একটু মৌন রইল। উত্তর হয় না। অভি শুধুই হাসলো। কে জানে প্রাণীটা কোন কারণে অভিরাজকে এতটা পছন্দ করলো। যেখানে তার বন্ধু উষসী শুরুতেই মানুষটাকে ঘৃণার চোখে দেখেছিল। সবাইকে অবাক করে দিয়ে মাত্র দুদিনে সমস্ত কাজ শেষ করে ফেলল ঈশান। এই দুদিন প্রায় 16 ঘন্টা করে হসপিটালে অবস্থান করেছে।
তার এমন অপ্রত্যাশিত সাফল্য সবাইকে চমকে দিয়েছে। সেজন্যই কিনা আজকে ঈশানের পছন্দের রান্না হয়েছে। ঈশান মুরগির মাংসের লাল ঝোল খুব পছন্দ করে। এটা মূলত শুকনো মরিচ পেস্ট করে একটা ঝোল তৈরি করা হয়। ছেলে মানুষ হয়েও সে প্রচণ্ড ঝালখোর। এদিকে ইরা ঝাল খেতে পারে না। খাবারের টেবিলে বসে নাক টেনে টেনে বলল, তোমাকে সবসময় সাপোর্ট করা আমার একদমই উচিত হয়নি। মাত্রই লেগ পিসে কামড় বসিয়েছে ঈশান। মেয়েটির কথায় ভ্রু কুঞ্চিত করল। তোর আবার কি হলো? এত ঝাল কেউ খেতে পারে? না খাওয়ার কি আছে? ঝোল না নিয়ে মাংস নে আর ডাল নে, দুটোই মিশিয়ে খেয়ে দেখ। তবুও আমার ঝাল লাগছে। তাহলে অন্য কিছু খা। তোমরা মাংস খাবে আর আমি শাক পাতা গিলবো? ইরা এই প্রথম ঈশানের বিপক্ষে গেল বোধ হয়। ছেলেটা মুখের খাবারটুকু চিবিয়ে বলল, তোকে ছোঁয়ার ভূতে ধরেছে, ওর সাথে বেশি মিশবি না, নাহলে পুরো ওর মতন হয়ে যাবি। ছোঁয়াও টেবিলে বসা, সেও খাচ্ছিল তৃপ্তি নিয়ে। একতায় ফুঁসে উঠে বলল, বাহ, এখন সব ছোঁয়ার দোষ। নিজে যে অকর্মা সেটার বেলায় কিছু না। অকর্মা দেখেই তো এত কাজ দুদিনে শেষ করলাম। তোরা ঈশানকে চিনিস না। চিনে কাজও নেই, যতটুকু চিনি তাতেই তো বদহজম হয়ে যাচ্ছে। ঈশান এবার বিরক্তিতে চোখ মুখ অন্ধকার করে ফেলল। ওদের এমন ঝগড়া দেখে চেঁচিয়ে উঠল লাবণ্য। আর একটা কথা বললে মার লাগাবো। সবাই চুপ করে খা। আপু তুই? ঈশান, ধুর, সবসময় ওদেরকে সাপোর্ট করিস। মাঝে মাঝে অবাক হই, আসলে কি তুই আমার মায়ের পেটের বোন? ঠিক, আমি এ ব্যাপারে সহমত প্রকাশ করছি। আসলে ঈশান ভাইকে হসপিটাল থেকে কুড়িয়ে আনা হয়েছে। কথাটা বলল ছোঁয়া। এবার ঈশানের রাগ বেড়ে গেল। ও হাত বাড়িয়ে মেয়েটার মাথায় ঈষৎ থাপ্পড় মারল। বেয়াদব! তোমাকে বলতে গিয়েও থেমে গেল ছোঁয়া। উষসী এসেছে, সেই সাথে ওর বাবা মাও আছেন। লাবণ্য হেসে বলল, কোথাও বের হচ্ছেন? হ্যাঁ, কদিন বাদেই তো আমরা চলে যাব। সেজন্যই কিছু শপিং করতে যাচ্ছি, দেশের স্মৃতি রাখার জন্য। পরে আর সময় পাবো না। চলে যাওয়ার কথায় ডাইনিংয়ের পরিবেশটা কেমন স্থির হয়ে গেল। ঈশান মৌন ভেঙে বলল, সাবধানে যাবেন। ওদের থেকে বিদায় নিয়ে বের হলো উষসী ও তার বাবা মা। গাড়িতে উঠে বসতে কুকু মিমিউ করে উঠল। মাত্রই অভিরাগীটা পার্কিংয়ে এসে থেমেছে। গাড়ির কাঁচ নামিয়ে তাকালো উষসী, তাকালো অভিরাজও। দুজনের একবার চোখাচোখি হলো, তবে কথা হলো না। তার পূর্বেই গাড়িটা চলতে শুরু করলো। পরিবেশ শান্ত, মিহি একটা বাতাস বয়ে চলেছে। উষসী চোখ বন্ধ করে সেটা অনুভব করছে। ওর পাশে বসে কোকো ঝিমুনি দিচ্ছে। বলা বাহুল্য ওরা দুজনেই বৃষ্টিপ্রেমী। কোকোকে যখন 1 মাস বয়সে বাড়িতে আনা হলো তখন একেবারে কাছে ঘেঁষত না, সারাক্ষণ দূরে অবস্থান করত। একদিন ভোরবেলায় উষসী তার ল্যাপটপে বৃষ্টির একটি দৃশ্য দেখছিল। ঠিক তখনই ছুটে আসে কোকো। এসেই একদম উষসীর গা ঘেঁষে বসে পড়ে। এই মুহূর্তটা মেয়েটির খুব ভালোই মনে আছে। সেই দৃশ্যটি এখন স্মরণ হলে কেমন আবেগালুপ্ত লাগে। উষসী পাশে ঝিমুনি দিতে থাকা কোকের নরম শরীরটায় হাত বুলায়। বাবা আর মা সামনে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। সবটাই ব্যবসায়িক আলাপ। এসব কথা ওর ভালো লাগে না, শুনতেও ইচ্ছে হয় না। শুধু মনে হয় এসব ঝড় ঝামেলা জীবনের অনেক সুন্দর মুহূর্তকে উপভোগ করতে দেয় না। কোকো হুট করে মিউ বলে উঠল। এতে করে পিছন ফিরে তাকালেন এলান। ওর খিদে পেয়েছে। না, খেয়ে এসেছে। তাহলে বৃষ্টি শুরু হয়েছে। ওহো, তোমরা দুজনেই বৃষ্টি পাগল। বাবার কথা ঠোঁট প্রসারিত করে হাসল উষসী। সাবরিয়া বললেন, আমরা কেউই বৃষ্টির খুব একটা পছন্দ করি না, অথচ উষসীর বৃষ্টির প্রতি ভীষণ ঝোঁক। কোথা থেকে পেল এই অনুভূতি? জবাবে এলান বললেন, কিছু জিনিস একান্ত হয়, সামনের মনটা কেমন নিষ্প্রভ। সাবরিয়া চোখের ইশারায় হাসলেন, তারপর মেয়ের দিকে চাইলেন। এই পৃথিবীতে উষসী ছাড়া রক্তের কেউই বেঁচে নেই তার, অথবা আছেন কিংবা তিনি জানেন না। বাড়িতে ফেরার পর থেকেই তুমুল বর্ষণ চলছে। এখন বিকেলের শেষ প্রহর, তবে আকাশ ঘন কালো মেঘে ডুবে আছে।
ওর কাজে ব্যাঘাত হয়। এই পর্যায়ে ল্যাপটপ ছেড়ে উঠতে হয় তাকে। এগিয়ে এসে জানালা লাগাতে গিয়ে খেয়াল করে তুমুল বর্ষণে কেউ একজন ভিজে চলেছে। বৃষ্টির মাত্রা এতই বেশি যে মানুষটিকে ঠিকঠাক চেনা যায় না। তবে পুতবে একটুখানি সময় নিতেই বৃষ্টিকন্যাকে চিনে ফেলে অভিরাজ। এটা উষসী। ও ভিজে চলেছে মনের সুখে, দুহাত মেলে দিয়ে। আর ওকে সঙ্গ দিচ্ছে সাদা লোমশ শরীর আদুরে বিড়াল কোকো। অভি খানিকক্ষণ অমনি চেয়ে থাকে, তারপর জানালা না লাগিয়ে চলে আসে, ডুবে যায় নিজের কাছে। অনেকটা সময় পর হঠাৎ মিউ আওয়াজ হয়। অভি ঘুরে তাকায়, দেখতে পায় কাক ভেজা হয়ে ছুটে আছে কোকো। তার সাদা লোমগুলো শরীরের সাথে মিশে গিয়েছে। অভি বসা থেকে দাঁড়িয়ে যায়।